সম্প্রতি ইসরায়েল আমেরিকা এবং ভারতকে নিয়ে একটা মজার একটা ঘটনা ঘটছে এবং সেটা দেখলাম যে ব্যাপকভাবে খবরে বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং মেইন মিডিয়াতেও কিন্তু ভাইরাল। তো ঘটনাটা কি সেটা আমরা একটু ওই খবরের যে ক্লিপ আছে সেখান থেকে আমরা হালকাভাবে শুনি। যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী অবশিষ্ট নেই বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন। কথাটা ঠিক। আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উনি কোনো একটা অনুষ্ঠানে সাংবাদিকদের কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি কিন্তু এটাই বলেছেন যে ইসরায়েলের আমেরিকা ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো বা ঘনিষ্ঠ বন্ধু নাই। এই কথাটা উনি বলছেন। তো এখন এর পরিপ্রেক্ষিতে এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উনি কি বলছেন সেটা আমরা একটু শুনি। দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ভারতকে ইসরায়েলের অন্যতম বৃহৎ ও প্রধান সমর্থক হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে নয়াদিল্লির কাছে থেকে তেল আবিব সবসময় অসামান্য সহযোগিতা পেয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু ঠিক এই কথাটাই বলছে যে আমেরিকা খালি যে তার বন্ধু তা তো না, আমেরিকার চাইতো বড় বন্ধু কিন্তু ভারত, এবং ভারতের কাছ থেকেও বিভিন্ন সময় এমন অভূতপূর্ব সাহায্য সহযোগিতা তারা পেয়েছে যেগুলো আসলে ভোলার মতো না। এভাবেই কিন্তু ওই বেঞ্জামিন নেতানিয়াহু তার বক্তব্যে বা ওই জেডি ভ্যান্সের বক্তব্যের উত্তরে উনি বলেছেন। এবং এখানে আরও একটু মজা করে কি বলছেন আমরা শুনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে বলেন যে বিশ্বমঞ্চে আমেরিকার বাহিরেও তাদের অনেক গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে এবং সেই বন্ধুরা যে কে সেটা উনি বলেছেন। ভারতের ভূরাজনৈতিক গুরুত্ব মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে আমাদের আরো কিছু কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের একটি ছোট দেশ, সেখানে 140 কোটি মানুষ বসবাস করে এবং আপনারা ধারণাও করতে পারবেন না যে সেখানে আমাদের জন্য কত বিপুল ও চমৎকার সমর্থন রয়েছে। ঠিক এভাবেই কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কথাটা বলেছেন যে ভারত নামের একটা ছোট রাষ্ট্র রয়েছে, মানে ছোট রাষ্ট্র। মজা করে বলছেন মনে হয়, অথবা এটা এরকমই উনি বলতে চাচ্ছেন। যেটা আমার কাছে যেটা মনে হয়, এটা নিয়ে দেখলাম যে অনেক রকম বিশ্লেষণ করছে, বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই আমেরিকাকে আসলে খোঁচা দিয়ে কথাটা বলছে যে দেখো আমেরিকা, খালি তুমি যে একটা বিরাট দেশ তা কিন্তু না, ভারতও কিন্তু একটা বিরাট দেশ, যদিও তোমাদের কাছে হয়তো তাকে ছোট তুমি মনে করতে পারো, বাট আমাদের কাছে ভারত একটা বিশাল একটা সমর্থনকারী দেশ এবং অভূতপূর্ব সহযোগিতা বন্ধুত্ব আমরা ভারতের কাছ থেকে পাই। কথাটা বেঞ্জামিন নেতানিয়াহু যে ভুল বলছেন তা কিন্তু না। কারণ এই 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমরা এই ইসরায়েলের সাথে ভারতের যে সহযোগিতা বন্ধুত্ব যে একটা অনন্য লেভেলে গেছে, এইটা তো আমরা প্রতিনিয়ত দেখি, তাই না? এবং যার কারণও আছে। কারণ হচ্ছে এখানে ইসরায়েলের সাথে ওখানে ফিলিস্তিনিদের কী সম্পর্ক বা আরব দেশের কী সম্পর্ক, মুসলিমদের কী সম্পর্ক, এইগুলো কিন্তু এই বিজেপির মানে ভারতের বিজেপির ভারতের বা নরেন্দ্র মোদী সরকারের কিন্তু মাথা ব্যথা না। মাথা ব্যথা হচ্ছে ভারতের অর্থনীতি এবং বিশেষ করে সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য তাদের যে প্রযুক্তিগত সাহায্য দরকার, এইগুলার একটা বিশাল অংশ কিন্তু তারা এই ইসরায়েল থেকে পায়। তারা কিন্তু ইসরায়েল থেকে পায় এবং ইসরায়েলও কিন্তু অকাতরে একেবারে দ্ব্যর্থহীনভাবে তারা কিন্তু ভারতকে এই সাহায্য সহযোগিতাগুলো করে। কারণ ইসরায়েল করে তাদের নিজেদের স্বার্থেই, কারণ তারা জানে যে এই দুনিয়াতে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাদের হলো আমেরিকা। যে আমেরিকা ইসরায়েলের যে কোনো বিপদ আপদে আর্থিক বা সামরিক যে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসে, কিন্তু ইসরায়েল এটাও জানে যে এইরকম অবস্থা এই আমেরিকার দীর্ঘদিন থাকবে না। আমেরিকার যেভাবে জননীতি পাল্টে যাচ্ছে, যেভাবে আমেরিকায় বহিরাগত লোকের সংখ্যা বেড়ে সেখানকার যে রাজনৈতিক পরিস্থিতি গোলাটে হচ্ছে, এমন একদিন হয়তো চলে আসবে যেদিন হয়তো আমেরিকা এই ইসরায়েলের পাশে থাকবে না। এরকম চিন্তা চেতনা, সুদূর প্রসারী চিন্তা চেতনা কিন্তু এই যে ইসরায়েলের যে রাজনৈতিক নেতা আছে তাদের মধ্যেই কিন্তু আছে। তো ওই রকম অবস্থায়
তাদের তো একজন নির্ভরযোগ্য পার্টনার লাগবে, নির্ভরযোগ্য একটা দেশ লাগবে, যে দেশটা আবার যেন তেন দেশ হলে কিন্তু আবার হবে না, যে দেশটা বড় হতে হবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে এবং সামরিক দিক দিয়েও শক্তিশালী হতে হবে। বিশেষ করে অর্থনৈতিক দিয়ে শক্তিশালী হতে হবে এই কারণে, যাতে করে ইসরায়েল তাদের সাথে বন্ধুত্ব করে, ব্যবসা বাণিজ্য করে, অর্থনৈতিক সামরিক সহযোগিতা করে তারা নিজেরাও টিকে থাকতে পারে, এরকম। তো এই জন্যে এই নরেন্দ্র মোদী ভারতে ক্ষমতা আসার পরে ইসরায়েল কিন্তু একেবারে অকুণ্ঠভাবে এই যে ভারতকে কিন্তু বিশেষ করে সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য দিয়ে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করছে। এবং শুধু তাই না, আরও একটা দুর্দান্ত একটা সেক্টরে এই ইসরায়েল কিন্তু কাজ করেছে। সেটা কি? সেটা হলো যে মনে করেন যে ওই মরুভূমিতে মানে শাক সবজি উৎপাদন বা কৃষিকাজ করার যে প্রযুক্তি, যেটা কিন্তু খোদ ইসরায়েল পৃথিবীতে অত্যন্ত উন্নত। তারা এখন ইসরায়েল দেশটা তো ওই মরুভূমির মধ্যে অনেকটা, তাই না? ওরা কিন্তু মরুভূমিকে রীতিমতো সবুজে পরিণত করছে এবং সেখানে কিন্তু তারা প্রচুর শাক সবজি ফল ফাহালি এগুলো খালি উৎপাদন করেই না, এগুলো কিন্তু তারা এমনকি আমেরিকা এবং কানাডাতেও রপ্তানি করে। আমি ওই আমেরিকার যে মার্কেট আছে, যেমন ওয়ালমার্ট বা অন্য যে মার্কেট আছে বা কস্কো, বা ওই যে কানাডায় যে শোবিজ, ওয়ালমার্ট বা কস্কো, এই সমস্ত যেগুলো আছে, বা আটলান্টিক স্টোর ইত্যাদি যে সমস্ত আছে, আমি ওখানে দেখছি যে অনেক ফল আছে যেগুলো ইসরায়েল থেকে আমদানিকৃত। তো এখন এই যে উৎপাদনগুলো করে, এরা তো করে মরুভূমিতে, তো মরুভূমিকে তারা চাষযোগ্য করে নিয়েছে না। এই টেকনোলজি কিন্তু পৃথিবীর আর কোনো দেশ উন্নত করতে পারে না। তারা কিভাবে এটা চাষযোগ্য করছে? কারণ ওই যে সাগরের লবণাক্ত পানিকে সুপেয় মিষ্টি পানিতে পরিণত করে এই কাজটা করছে। তো ভারতের রাজস্থান সহ যে সমস্ত জায়গায় এরকম মরুভূমির মতো পরিবেশ আছে, আমি শুনছি ইসরায়েল নাকি এই সমস্ত জায়গায় বেশ বিরাট অংশ নিয়ে সেখানে প্রজেক্ট করছে ভারতীয়দেরকে সহযোগিতা করার জন্য, যে হ্যাঁ এই মরুভূমিকেও কিন্তু চাষযোগ্য করা যায়। এবং এখানে ভারতকে ইসরায়েলের ভীষণভাবে দরকার, আবার ভারতেরও ইসরায়েলকে ভীষণভাবে দরকার। ভারত যতই লম্বা লম্বা কথা বলুক, ভারতের লোকজন স্যাটাং কথা বলুক, তারপরেও তারা বিজ্ঞান প্রযুক্তিতে, বিশেষ করে সামরিক প্রযুক্তিতে তো অনেক পিছুয়ে, তাই না? এটা তো বলাই বাহুল্য, অনেক পিছুয়ে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, মিসাইল প্রযুক্তি ইত্যাদি কিছু প্রযুক্তি আছে, বা AI যে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে ভারত কিন্তু অনেক পিছুয়ে। এবং এই সমস্ত ক্ষেত্রে তো ইসরায়েল অনেক উপরে, তাই না? অনেক অ্যাডভান্সড। তো এইরকম ভারতকে অকাতরে এই প্রযুক্তিগত সাহায্য কিন্তু অন্য কোনো দেশ করবে না, যেটা নাকি ইসরায়েল করে। ইসরায়েলের দরকার একটা বড় বন্ধু, নির্ভরযোগ্য বন্ধু, আর ভারতেরও দরকার প্রযুক্তি। ব্যাস, দুইজনের চাহিদা কিন্তু খাপের খাপ মিলে গেছে। এখানে ভারত ওই কোনোভাবেই ওই ইসরায়েল কি ফিলিস্তিনিদের সাথে কি করে না করে এগুলো নিয়ে তারা ভাবিত না। কারণ এখানে মুসলমানরা অনেক ক্ষেত্রে মনে করতে পারে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে তারা, মানে মুসলমানদের কাছে তো ইসরায়েল হলো একটা মানে কি একটা পাশবিক শক্তি, একটা বর্বর শক্তি, তাই না? কিন্তু তারা কোশ্চিনকালেও মনে করে না যে তারা ধর্মীয়ভাবে এই দুনিয়া থেকে ইহুদিদের, মানে ইসরায়েলিদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার আদর্শ তারা লালন করে। এইটা কিন্তু বর্বরতা না। তারা ধর্মীয়ভাবে গত 1450 বছর ধরে এই দুনিয়া থেকে প্রত্যেকটা ইহুদিকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ধ্যান ধারণা, এটাই তারা লালন করে। এটা কিন্তু বর্বরতা না, এটা কিন্তু পাশবিকতা না। পাশবিকতা হলো ইসরায়েলেরা যখন আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালায়, যেমন 7 অক্টোবর 2023, তাই না? যে ঘটনাটা বারবার আমাকে বলতে হয়। এরপরেই তো ইসরায়েল এই যে গাজার ভরে হামলে পড়ে হামাস নিকেশ করতে যে কত 70-75 হাজার লোক সেখানে মারা গেছে। কিন্তু কী জন্য গেছে? এটা কি ইসরায়েলের কারণে? না, হামাস আগে ইসরায়েল আক্রমণ করে 1200 ইহুদিকে হত্যা করছিল, তাই না? তাই এখন মুসলমানদের দাবি হচ্ছে হামাস আক্রমণ করছে, তাতে অসুবিধা কি? ইসরায়েল তো বলে কি পাল্টা হামলা চালাবে নাকি? যদি সেটা করতো তাহলে মুসলমানরা খুব খুশি হতো। কিন্তু ইসরায়েল জানে যে আত্মরক্ষা করার জন্য তাকে আক্রমণ করা ছাড়া কোনো গতি নেই, এবং অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই তত্ত্বে এই ইসরায়েল বিশ্বাস করে এবং পাল্টা আঘাত এনেছে। এখন এই 70-75 হাজার লোক মারা গেছে, এই ন্যারেটিভটাই এই গোটা মুসলিম বিশ্বে কিন্তু ব্যাপকভাবে প্রচার করে। আবার এদেরকে অনুসরণ করে কথিত কিছু সেকুলার আর হারামজাদা কমিউনিস্ট আছে,
মানে অসভ্য বর্বর ছাড়া আর কিছুই না। তারাও কিন্তু ওই মুসলমানদের সুরে সুর মিলায়। তারা একেবারের জন্য মানে ইয়ে করে না, দেখে না যে এই গাজায় যে ইসরায়েল হামলা চালালো এর জন্য দোষকার হামাসের দোষ, তাই না? এবং ইভেনচুয়ালি এই হামাস কিন্তু এখন ওই যে ঘোষণা দিয়েছে তারা গাজার শাসনে থাকবে না। তা বাবা, তোরা থাকবি না, যে যদি এরকম হয়ে থাকে তাহলে 70,000 লোক কেন মারলি বল? মানে তাদেরকে হত্যা করার কারণ কেন ঘটালি? এই প্রশ্নটাই হারামজাদাই সেকুলাররা করে, হারামজাদাই এই কমিউনিস্টরা করে না, তা কিন্তু করবে না। যাই হোক, আসল কথা হচ্ছে যে এই সমস্ত মানে ভারতের যে বিজেপি তারা খুব ভালো করেই জানে যে মুসলমানদের খাসলতের কারণেই তারা মার খেয়েছে। এখানে ইসরায়েলকে দোষ দেওয়ার বা ইহুদিদেরকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং দ্বিতীয়ত ঐতিহাসিকভাবে আমরা তো জানি যে এই ভারতে এই মুসলমানরা বারবার আক্রমণ করে তারা লক্ষ লক্ষ না কোটি কোটি হিন্দুদেরকে হত্যা করছে না মুসলমানরা। তা দুনিয়ার কোনো মুসলমান এর জন্য কি অনুতপ্ত না? বরং এটা তাদের গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার, তাই না? তারা দিগ্বিজয়ী বীর, তারা লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুদের হত্যা করে তারা এখনও ভিতরে ভিতরে গর্ব অহংকার তারা প্রকাশ করে। তো এখন ভারতে তো বিজেপি সরকার, তাই না? তারা জাতীয়তাবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, তো তাদেরকে হত্যা করেছে মুসলিমরা। আবার সেই মুসলমানরা এখনও বিভিন্ন জায়গায় পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম করে নিজেরা মানে আক্রমণের শিকার হবে। তখন ভারতের এই বিজেপির নেতারা এত বোকা না, এই সমস্ত ওই কথিত মানবতার ফাঁদে পা দিবে না। এই ধরনের ঘটনা, অর্থাৎ আমার মূল বক্তব্য হচ্ছে যে ভারত নিজেই তো মুসলমানদের আক্রমণের শিকার, হত্যাযজ্ঞের শিকার, গণহত্যার শিকার না। তো এখন সেই মুসলমানরাই এখন নানা কায়দা কানুন করে অজুহাত তৈরি করে তারা ইসরায়েলের উপর হামলে পড়ে ইহুদিদেরকে হত্যা করবে। আবার পাল্টা মার দিলে তখন সব দোষ হয়ে যাবে ইহুদিদের। এই ধরনের রঙ্গ তামাশার খেলা, ভিকটিম গেমের খেলা, এই অন্তত ভারতের বিজেপি সরকারের নেতারা খুব ভালো করেই জানে। অতএব এগুলোকে পাত্তা দেয় না। এর আগে একটু পাত্তা কিছুটা দিত ভারত, অর্থনৈতিক সামরিকভাবে এত উন্নত ছিল না। এবং তখন ওই যে তেলের একটা ব্যাপার ছিল না, মধ্যপ্রাচ্য থেকে আনতে হতো। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো তো সব ছিল আবার তখন ওই যে ফিলিস্তিনপন্থী, তাই না? তো এই জন্যে তখন একটু শুনজে বুঝে চলতে হতো। এবং তখন ভারত কিন্তু প্রকাশ্যে ইসরায়েলের সাথে এত সম্পর্ক করতো না। কিন্তু যবে থেকে এই তেলের এই মানে বিষয়টা, মানে প্রভাবের বিষয়টা অনেক কমে গেছে, তেলের যখন বিভিন্ন বিকল্প অনেক সোর্স বের হয়ে গেছে, তখন থেকে এই ভারত এই সমস্ত সেন্টিমেন্টকে একেবারেই পাত্তা দেয় না। এবং পরিশেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে মুসলিম দেশের সাথে সম্পর্ক রেখে ভারতের ফায়দা কী, মানে লাভটা কী? কোনো লাভ আছে? মুসলিম দেশগুলো ভারতকে কী দিতে পারে? ওই যে একমাত্র মুসলিম দেশগুলো থেকে হয়তো তেল গ্যাস কিনতে পারে। তো তেল গ্যাস কেনার জন্য তো অল্টারনেটিভ সোর্স আরও আছে, তো কিছুই দিতে পারে না। বরং মুসলিম দেশগুলো তেমন কিছু উৎপাদন করে না, ওই ভারতেরও সাপ্লাইয়ের ওপরে নির্ভর করে, তাই না? তো বিষয়টা বুঝতে হবে লেনদেনের। কিন্তু এবং একই সঙ্গে এই মুসলিম দুনিয়ায় যত আছে আমরা যেটা দেখি, বিশেষ করে ভারতের চারপাশে যে মুসলিম দেশগুলো আছে, যেমন বাংলাদেশ বা পাকিস্তান বা আরও যে সমস্ত মুসলিম দেশ আছে, এরা তো সারাক্ষণ ভারতের ধ্বংস কামনা করে। ভারত যাতে ভেঙে টুকরো খান হয়ে যায়, তাই না? ভারতের ধ্বংস কামনা করে। এবং ধর্মীয় কারণে ইসরায়েল তো সেটা করে না, বরং ইসরায়েল চায় ভারত অটুট থাক, তাই না? আরও বেশি ঐক্যবদ্ধ থাক, আরও বেশি শক্তিশালী হোক। তাহলে ভারত নীতিগতভাবে কার সাথে বন্ধুত্ব করবে বলেন? আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাইতেন তাহলে আপনি তো তার সাথেই করতেন যে আপনার ভালো চায়। আপনার ক্ষতি করতে চায়, সুযোগ পাইলেই ক্ষতি করে, আপনি তো অবশ্যই তার সাথে বন্ধুত্ব করবেন না, তাই না? এখানে হিউম্যানিটির গীত গিয়ে কোনো লাভ নেই। কারণ মুসলিমরা তো হিউম্যানিটিকে কি পাত্তা দেয় নাকি? না, মুসলিমরা কিন্তু হিউম্যানিটিকে পাত্তা দেয় না। খেয়াল করতে হবে, তারা পাত্তা দেয় যেটা তাদের ইসলাম অ্যালাউ করে, তাই না? এবং তাদের ইসলামিক ডক্ট্রিনে কি বলছে? যুদ্ধ করো আহলে কিতাব, মানে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে। আবার বলছে ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছে না যে নিষিদ্ধ মাঠ অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওই যে অসীম সরকার যে কবিয়াল ভারতের, খুব সুন্দরভাবে বলছিল না? ধন্যবাদ।